আচ্ছা, একটা বিষয় চিন্তা করা যাক। গত ২৮শে ফেব্রুয়ারি ২০২৬, মানে খুব বেশি দিন আগের কথা নয়। হুম, একদমই তাই। ইরানকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে যে চরম অস্থিরতা শুরু হলো, তার জেরে কিন্তু বিশ্বজুড়ে জ্বালানির বাজারে রীতিমতো আগুন লেগে গেছে। হ্যাঁ, একেবারে আক্ষরিক অর্থেই আগুন। রাইট। আমাদের হাতে থাকা ডেটা এবং বিভিন্ন সোর্স বলছে বিশ্বের অন্তত ৮৫টি দেশে জ্বালানি তেলের দাম রাতারাতি হু হু করে বেড়েছে। কিন্তু আজকে আমাদের এই গভীর বিশ্লেষণের মূল বিষয় হল একটা বিশাল ব্যতিক্রম। এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যতিক্রম। মানে ৮৫টা দেশে দাম বাড়লেও বাংলাদেশে কিন্তু বাড়েনি। গত ১৭ই ফেব্রুয়ারি মাত্র শপথ নেওয়া একটা নতুন বিএনপি সরকার কিভাবে এই পরিস্থিতি সামলাচ্ছে, আজকে আমরা সেটাই দেখব। এটা আসলে খুব বড় একটা প্রশ্ন। কারণ এই নতুন সরকার উত্তরাধিকার সূত্রে এমন এক অর্থনীতি পেয়েছে যেখানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার প্রায় ৩৫.৭৩%। ওহ, এটা বিশাল একটা নাম্বার। হ্যাঁ, টাকার অঙ্কে এটা প্রায় ৬.৪৪ লাখ কোটি টাকা। তার ওপর আবার মূল্যস্ফীতি ৯%-এর ওপরে। আচ্ছা, তো এত বড় অর্থনৈতিক ঝুঁকির মধ্যেও তারা কিভাবে এই গ্লোবাল ধাক্কাটা সামলাচ্ছে? মানে বিষয়টা অনেকটা এমন, ধরুন পুরো পাড়ায় লোডশেডিং, সবাই অন্ধকারে বসে আছে, কিন্তু একটা বাড়িতে শুধু যে লাইট জ্বলছে তাই নয়, তারা জেনারেটর চালানোর জন্য চারপাশের সবার সাথে দারুণভাবে নেগোশিয়েটও করে চলেছে। চমৎকার একটা উপমা দিয়েছেন। এই নেগোসিয়েশনের পেছনের গল্পটা বুঝতে হলে আমাদের দেশের ভেতরের অর্থনৈতিক ঢাল বা ডোমেস্টিক শিল্ডের দিকে আগে তাকাতে হবে। আলো জ্বালিয়ে রাখার জন্য যে চড়া মূল্য চোকাতে হচ্ছে সেটা কিন্তু অভাবনীয়। রাইট, কারণ আমাদের বেশিরভাগ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি তো আসে কাতার থেকে, ওই হরমুজ প্রণালী হয়েই। একদম ঠিক। আর প্রণালী অবরুদ্ধ বা ঝুঁকিপূর্ণ থাকায় সরকারকে এখন স্পট মার্কেট থেকে প্রচণ্ড চড়া দামে এলএনজি কিনতে হচ্ছে। মানে দামটা ঠিক কতটা বেড়েছে এই মুহূর্তে? ডিসেম্বরে যেখানে দাম ছিল $10.37 প্রতি MMBTU, এখন সেটা বেড়ে $21.58 থেকে $28 দাঁড়িয়েছে। ও মাই গড, মানে প্রায় দ্বিগুণেরও বেশি। হ্যাঁ, কিন্তু আশ্চর্যের বিষয় হল সরকার এই বাড়তি খরচের বোঝা সাধারণ মানুষের ওপর বা ভোক্তাদের ওপর চাপায়নি। তাই তো দেখছি। বিদ্যুৎ গ্রিড আর শিল্পকারখানা সচল রাখতে তারা ২৪,০০০ কোটি টাকার বিশাল একটা ভর্তুকি বরাদ্দ করেছে। এত খেলাপি ঋণ আর মূল্যস্ফীতির মাঝে এই ভর্তুকি দেওয়াটা অত্যন্ত সাহসী একটা পদক্ষেপ। এটা তো অনেকটা ঝড়ের মধ্যে পরিবারের সদস্যদের ভেজার হাত থেকে বাঁচাতে চড়া দামে ছাতা কেনার মতো অবস্থা। কিন্তু এত রক্তক্ষরণ করে সরকার এই বিশাল অঙ্কের ভর্তুকি কতদিন চালিয়ে নিতে পারবে? সেটাই বড় প্রশ্ন। তবে শুধু ভর্তুকির টাকা থাকলেই তো হবে না। ওই চড়া দামে কেনা জ্বালানিবাহী জাহাজগুলোকে তো নিরাপদে বন্দরেও পৌঁছতে হবে। আর এখানেই আসে পর্দার পেছনের কূটনীতির আসল খেলা। আচ্ছা, এবার তাহলে মধ্যপ্রাচ্যে তাদের কূটনৈতিক দক্ষতার কথায় আসা যাক। বিএনপি সরকার তো সফলভাবে ইরানের সাথে আলোচনা করেছে যাতে বাংলাদেশের জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে, তাই না? হ্যাঁ, হরমুজ প্রণালী দিয়ে এই সেফ প্যাসেজ বা নিরাপদ যাতায়াতের রুটটা তারা বের করেছে। কিন্তু এই সেফ প্যাসেজের ব্যাপারে একটা কথা বলি। সেন্ট্রিস্ট নেশনের একটা ইনফোগ্রাফিকে তো দেখলাম এটাকে সম্পূর্ণ শর্তহীন বলা হয়েছে। ওই জায়গাটাতে আসলে একটু কারেকশনের ব্যাপার আছে। ফ্যাক্ট চেক বলছে এখানে একটা সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত আছে। তাই মা কি? শর্তটা কি? শর্তটা হল বাংলাদেশের জাহাজগুলোকে ওই প্রণালীতে প্রবেশের আগে তেহরানের সাথে আগাম যোগাযোগ ও সমন্বয় করতে হবে। ও আচ্ছা, এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। তার মানে এটা কোনো ফ্রি পাস নয়? না, একেবারেই না। এটা তো অনেকটা কোনো এক্সক্লুসিভ ও বিপজ্জনক লাখের ভিআইপি লিস্টের নাম থাকার মতো। মানে আপনাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে, কিন্তু যাওয়ার আগে অবশ্যই ফোন করে জানাতে হবে। হ্যাঁ, ঠিক তাই। আর কূটনৈতিক দিক থেকে দেখলে এটা একটা অসাধারণ মুভ। একটি নতুন সরকার এত দ্রুততম সময়ে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝেও নিজেদের জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে এই আগাম সমন্বয়ের চুক্তিটি আদায় করে নিয়েছে। সত্যি প্রশংসনীয়। কিন্তু মধ্যপ্রাচ্যের পথ যতই সুরক্ষিত হোক, বর্তমান পরিস্থিতিতে শুধু একটা রুটের ওপর নির্ভর করা তো বোকামি, তাই না? একদম। আর এই জন্যই সরকার ব্ল্যাকআউট এড়াতে আঞ্চলিক প্রতিবেশীদের দিকেও ঝুঁকেছে। এই জায়গাটাতে তাদের আঞ্চলিক জ্বালানি কৌশলটা বেশ পরিষ্কার। আচ্ছা, আঞ্চলিক কৌশলের কথায় যখন আসলাম, তখন সেন্ট্রিস্ট নেশনের ওই ইনফোগ্রাফিকের আরেকটা বড় বিভ্রান্তি দূর করা দরকার। আপনি ওই ভারত থেকে তেল আসার ডেটাটার কথা বলছেন তো? হ্যাঁ,
ইনফোগ্রাফিকে বলা হয়েছিল ভারত থেকে মাত্র ৫,০০০ টন ডিজেল আসছে। মানে এটা দেখে তো মনে হয়েছিল সাগরে এক ফোঁটা জল। রাইট, কিন্তু প্রকৃত সত্যটা এর ধারে কাছেও নেই। সোর্স মেটেরিয়াল ঘাঁটলে দেখা যায় বাংলাদেশ ভারত থেকে ৩০,০০০ মেট্রিক টনের অন্তত ২টি গ্যাস অয়েল কার্গো চেয়েছে। ওয়াও, দুটো কার্গো! শুধু তাই নয়, ইতোমধ্যে ২৭,০০০ টনের একটা জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং পাইপলাইনের মাধ্যমেও মাসে ১৫ থেকে ২০,০০০ টন জ্বালানি আসছে। মানে তথ্য যাচাই না করলে আমরা কতটা ভুল জানতে পারি। ৫,০০০ টন আর এতগুলো ৩০,০০০ টনের কার্গোর মধ্যে পার্থক্য হল প্রতিবেশীর কাছ থেকে ১ কাপ চিনি ধার চাওয়া আর আস্ত একটা মুদি দোকানের ট্রাক নিজের উঠানে নিয়ে আসার মতো। দারুণ বলেছেন। আর এই মুদি দোকানের ট্রাক শুধু ভারত থেকেই আসছে না, চীনও কিন্তু পিছিয়ে নেই। চীনের কাছ থেকেও কি কার্গো আসছে? হ্যাঁ, মার্চ মাসের মধ্যেই চীনের কাছ থেকে ৩০,০০০ মেট্রিক টনের ৩টি কার্গো আসার কথা নিশ্চিত করা হয়েছে। আচ্ছা। এটাকে আসলে বলা যায় বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে একটা সূক্ষ্ম ব্যালেন্সিং অ্যাক্ট। কোনো এক পক্ষে পুরোপুরি না ঝুঁকে দুই প্রতিদ্বন্দ্বী দেশের কাছ থেকেই ক্রাইসিসের সময় জ্বালানি আদায় করে নেওয়া হচ্ছে। এটা সত্যি শিক্ষণীয়। কিন্তু ভারত আর চীন তো গেল, বৈশ্বিক রাজনীতির সবচেয়ে বড় দুই খেলোয়াড় যুক্তরাষ্ট্র আর রাশিয়ার ব্যাপারে সরকারের অবস্থান কি? এই জায়গাটাতেই আসলে সরকার তাদের সবচেয়ে সাহসী কূটনৈতিক চালটা চেলেছে। গত ১১ই মার্চ ২০২৬ তারিখে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়। হ্যাঁ, ওই ইনফোগ্রাফিকে তো দাবি করা হয়েছিল যে সরাসরি ওয়াশিংটনের সাথেই কথা বলা হয়েছে। সেটা পুরোপুরি সঠিক নয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মূলত বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেনের সাথে বৈঠক করেন। আচ্ছা, রাষ্ট্রদূতের সাথে? তো সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হলো? এই বৈঠকে অর্থমন্ত্রী সরাসরি রাশিয়ার কাছ থেকে তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে স্যাংশন ওয়েভার বা নিষেধাজ্ঞায় ছাড় চেয়েছেন। ওয়েট, সত্যি সরাসরি ছাড় চেয়েছে? হ্যাঁ, কারণ এর আগে যুক্তরাষ্ট্র ঠিক এভাবেই ভারতকে ৩০ দিনের একটা বিশেষ ছাড় দিয়েছিল সস্তা তেল কেনার জন্য। এটা তো রীতিমতো দাবার বোর্ডে একটা মাস্টার স্ট্রোক। একদম তাই। মানে অনেকটা পাড়ার সবচেয়ে কড়া পাহারাদারকে দিয়ে বলা যে ভাই, তুমি তো অমুককে ওই নিষিদ্ধ দোকান থেকে কেনাকাটা করতে দিয়েছো, এবার আমাকেও একটু সুযোগ দাও। এটা প্রমাণ করে তারা কোনো ভান করছে না, স্রেফ দেশের স্বার্থ দেখছে। ঠিক বলেছেন। তবে এর পেছনের ভূরাজনৈতিক চাপটাও আমাদের মাথায় রাখতে হবে। কিরকম চাপ? বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হিসাবে বিভিন্ন সামরিক চুক্তি প্রত্যাশা করছে। আচ্ছা, যেমন? যেমন ধরুন আকসা বা জিসোমিয়া এর মতো লজিস্টিক ও গোয়েন্দা তথ্য বিনিময়ের চুক্তি। ঠিক এমন একটা সময়ে যখন যুক্তরাষ্ট্রেরও বাংলাদেশকে কৌশলগত কারণে দরকার, তখন রাশিয়ার তেল কেনার অনুমতি চাওয়াটা সরকারের চরম সাহসিকতার নিদর্শন। রাইট। তো আজকের এই পুরো সোর্স ম্যাটেরিয়ালগুলোর বিশ্লেষণে এটা খুব স্পষ্ট যে একটা নতুন সরকার অত্যন্ত কঠিন এবং নাজুক একটা অর্থনীতি হাতে পাওয়ার পরও কিভাবে এই বৈশ্বিক সংকট সামাল দিচ্ছে। হ্যাঁ, এটা একটা মাস্টার ক্লাস বলা যায়। ৮৫টা দেশে তেলের দাম বাড়লেও দেশে তা আটকে রাখা, ইরানের সাথে জাহাজের নিরাপদ রুট করা, ভারত ও চীন থেকে বিশাল জ্বালানির চালান আনা এবং যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার তেলের জন্য ছাড় চাওয়া, সবকিছু মিলিয়ে এটা আসলে ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা অসাধারণ উদাহরণ। একদম। তবে আজকের আলোচনা শেষ করার আগে একটা নতুন ভাবনার উদ্রেক করতে চাই। বলুন। আজকের বিশ্লেষণ থেকে এটা পরিষ্কার যে এই সরকার তাদের প্রথম ৩০ দিনেই যে পরিমাণ হাই স্টেক্স জিওপলিটিক্যাল জিমন্যাস্টিক্স দেখিয়েছে তা বিস্ময়কর। কিন্তু একটু ভাবুন তো, যখন ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি বা স্বল্পোন্নত দেশ থেকে গ্র্যাজুয়েট করবে, সেটা তো একটা বিশাল ধাক্কা হতে যাচ্ছে অর্থনীতির জন্য। রাইট, তখন ভারতের সাথে বাণিজ্য টিকিয়ে রাখতে বিশাল ও জটিল সেপা চুক্তি টেবিলে বসতে হবে। তখন এই কূটনৈতিক দাবার বোর্ডে তারা কি চাল চালবে? মানে তখন তো কোনো ছাড় বা গ্রেস পিরিয়ড থাকবে না। একদম, সেই খেলাটা কিন্তু আরও অনেক বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে। আজকের মতো আমাদের গভীর বিশ্লেষণ এখানে শেষ করছি।